ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে পিএসসি মিসলেনিয়াস 2023 যে নোটিফিকেশনটা বেরিয়েছিল তার যে এক্সাম হবে তার ম্যাথসের যে 25 কোশ্চেন থাকবে প্রিলিমসে, সেইটা আমরা আজকে একটা পেপার সলভ করব। প্র্যাকটিসের নাম্বার 7। তোমরা অলরেডি 6টা প্র্যাকটিস করেছো। আজকে আমি 7th ক্লাস নিয়ে এসেছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন শুধুমাত্র মিসলেনিয়াস নয়, পিএসসি ক্লার্কশিপ বা ফুড এসআই বা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, কনস্টেবল এসআই ইত্যাদি ইত্যাদি যে সমস্ত পরীক্ষা আছে সেইগুলোতেও তোমরা পেতে পারো। সেই জন্য বলবো যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। তার আগে বলবো সিশান একাডেমি ইউটিউব চ্যানেলটা, এখানে তুমি কি পাবে সেইটা একটু দেখে নাও অ্যাট এ গ্ল্যান্স। এখানে ম্যাথ রিজনিংয়ের প্রিপারেশান করানো হয়। এখানে ডেইলি শর্ট টেস্ট থাকে ম্যাথ আর জিআই এর প্রতিদিন রাত 10টায়। নিমেষে অঙ্ক থাকে ম্যাথ জিআই এর সকাল 9টায়। এছাড়া এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজ ফ্রিকুয়েন্টলি দেওয়া হয়। পিএসসির প্রিভিয়াস ইয়ারের সলিউশান দেওয়া হয়, ঠিক আছে? তোমরা আরও চ্যাপ্টার ওয়াইজ রিজনিং চ্যাপ্টারের ম্যাথসের ভিডিও পেয়ে যাবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ পেয়ে যাবে। ডাব্লিউবিসিএসের রিজনিংয়ের যে প্রিলিমসের যে কোশ্চেন পেপারগুলো সেগুলো সলভ পেয়ে যাবে। এছাড়াও আমি মেন্সের কোশ্চেন পেপারগুলো সলভ করাবো রিসেন্টলি, ঠিক আছে? ওই জন্য যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ তারা ম্যাথ রিজনিংয়ের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। সরি, বলেছি একটি চোঙের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার ও উচ্চতা হচ্ছে কি 7 সেন্টিমিটার হলে ওর আয়তন কত, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে বলবো, দেখো আমরা সব কিছু জানতে হবে, বেসিক তোমার ক্লিয়ার থাকতে হবে, এই হচ্ছে কথা, ঠিক আছে? এবার বেসিক ক্লিয়ার থাকলে তুমি শর্ট ট্রিক্স বলো বা অপশান অ্যাপ্রোচ মেথড বলো বা হচ্ছে গিয়ে তুমি বেসিক ছোটোবেলায় আমরা যেভাবে শিখেছিলাম সেইভাবে করতে পারো। ওই জন্য বেসিকটা তোমার ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা আমরা যদি বেসিক ওয়েতে করি তাহলে কি হবে দেখো, চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে ফর্মুলা। আমরা এটা পুট করে দিই, তাহলে 22/7 ইন্টু হচ্ছে গিয়ে আর স্কোয়ার মানে হচ্ছে গিয়ে তোমার 5 স্কোয়ার মানে 5 × 5 ইন্টু হচ্ছে উচ্চতা হচ্ছে গিয়ে এই 7। তাহলে এবার কাটাকাটি করো, তাহলে কত হচ্ছে 22 × 5 × 5 মানে 25 × 22, 25 দিয়ে 50 শেষ 0, 25 5 25 দিয়ে 50 55 মানে 550 এত ঘন সেন্টিমিটার, মানে আমাদের অ্যান্সার হবে অপশান বি অ্যান্সার, ঠিক আছে? এবারে একটা জিনিস মনে রাখবে, এখানে একটা শর্ট ট্রিক বলে থাকে, ঠিক আছে? এইখানে শর্ট ট্রিক এইটা অ্যাপ্লাই করলে তুমি দেখবে এই টাইপের পরিমিতির এই টাইপের কোশ্চেন যেখানে হচ্ছে কি পাই আছে, ঠিক আছে, যে ভ্যালুটা বের করতে বলেছে তার মধ্যে পাই যদি থাকে মনে রাখবে সেটা অবভিয়াসলি সব সময় 11 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক আছে? সেইটা 11 দ্বারা সবসময় ডিভিজিবল হবে, 11 দ্বারা বিভাজ্য হবেই। ওকে, সেই জন্য তুমি কি করবে না, অপশান টেস্ট করবে। এখানে সবসময় বেসিক ওয়েতে করতে যাবে না, এখানে কিভাবে করবে, অপশান টেস্ট করবে। কিভাবে না, যেটা দেখবে 11 দ্বারা ডিভিজিবল সেই অপশানটাই হবে তোমার অ্যান্সার। এখানে বুঝতেই পারছো 11 দ্বারা ডিভিজিবল একমাত্র তোমার কোনটা হবে, এইটা হবে, হ্যাঁ। কিন্তু 11 দ্বারা ডিভিজিবলের ফর্মুলাটা বলি, যে ইভেন প্লেস আর অড প্লেস ডিজিটগুলো ধরো সাপোজ এরকম আছে 1 2 3 4 এরকম আছে একটা নাম্বার, এটা 11 দ্বারা ডিভিজিবল কিনা আমরা কি করে বুঝবো না, ইভেন প্লেস মানে এই দুটোর যোগফল আর এই দুটোর যোগফল, এই দুটোর ডিফারেন্স কত, 4 2 6 মাইনাস 3 1 4, এইটা ইকুয়াল টু হয় 0/11, ঠিক আছে? 0 বা 11-র মাল্টিপল যদি হয় তাহলে বুঝবে সেটা হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল, আদারওয়াইজ নট, ঠিক আছে? তাহলে এইখানে তোমার কত 6 - 4 2 হচ্ছে, তাহলে এটা 11 দ্বারা ডিভিজিবল নয়। ওকে, তাহলে এইখানে এইভাবে এই কনসেপ্টে আমরা টেস্ট করে নেব, না হলে যে যদি ছোট সংখ্যা থাকে আমরা ভাগ করে নেব, ঠিক আছে? তাহলে দেখো প্রথমটা তোমার 5 5 10 - 4, 10 - 4 6, তাহলে এটা 11 দ্বারা ডিভিজিবল হবে না। তারপরে দেখো 5 আর 0 5,
থেকে 5, 5 - 5 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 11 দ্বারা ডিভিজিবল। তারপরে এটা দেখো 5 5 10, 5 5 10 থেকে 5 গেলে 5, সেটা তো 11 দ্বারা ডিভিজিবল নয়, মানে আমার 0 বা 11 হতে হবে। ঠিক আছে, 5 আর 0 5, আর হচ্ছে গিয়ে 6, মানে 6 আর 5-এর ডিফারেন্স কত 1, সেটা তো 11 দ্বারা ডিভিজিবল হবে না, তাহলে অপশান ডিও এলিমিনেট হয়ে গেল, তাহলে অপশান বি অ্যান্সার। তাহলে এইটা আমরা যদি বেসিক ওয়েতে না করি, জাস্ট চেক করব কেন, কি বলো তো, তোমার এই যে চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার রয়েছে, তার মধ্যে পাই আছে, তাহলে তখনই আমরা প্রথম কাজ হবে কি না, বেসিক ওয়েতে না গিয়ে দেখতে হবে 11 দ্বারা কোনটা ডিভিজিবল হবে। ঠিক আছে, এবার যদি দেখি আমরা দুটো অপশান 11 দ্বারা ডিভিজিবল হয়ে যায়, তাহলে তোমাকে বেসিক ওয়েতে করতেই হবে। ওই জন্য আমাদের কি বেসিকটা অবশ্যই জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, একটা কোশ্চেন করাতে গিয়ে আমি এত কিছু বললাম জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, তোমরা এটা পরীক্ষা হলে অ্যাপ্লাই করো, দেখবে পরিমিতির এই টাইপের কোশ্চেন তোমাদের অনেক কম সময়ে তোমরা করতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু হচ্ছে 108। ওকে, তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের লসাগু দেওয়া আছে, হ্যাঁ, সংখ্যা দুটি নির্ণয় করো। এবার আমরা কি করব, বেসিক ওয়েতে যদি করব, আমি সব কিছুই মানে তোমাকে কোশ্চেনগুলো বেসিক ওয়েতে সলভ করানো শেখাবো, তারপর অপশান অ্যাপ্রোচ মেথড শেখাবো। আমি কিন্তু ক্লাসটা টাইমের মধ্যে করব না, হয়তো ক্লাসটা অনেক সময় লাগবে, ওই জন্য ফুল ক্লাসটা দেখো, অনেক কিছু শিখতে পারবে, আই হোপ সো। ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদেরকে, অবশ্য ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, আচ্ছা দেখো, আমাদের দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা সংখ্যা দুটো ধরে নিতে পারি, বেসিক ওয়েতে আমি করছি কিন্তু প্রথমে। তাহলে এই সংখ্যা দুটো কী হতে পারে, 3x আর হচ্ছে 4x, তাহলে এদের লসাগু কত হবে, 3 4 12x। ঠিক আছে, 12x ইকুয়াল টু দেওয়া আছে আমার 108। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে কত না 12 9 108, এক্সের ভ্যালু যদি 9 হয়, তাহলে সংখ্যা দুটো কী হবে, 3 × 9 মানে 9 3 27 হবে একটা, আর হচ্ছে গিয়ে 9 4 36, তাহলে 27 আর 36, অপশান ডি হবে আমাদের অ্যান্সার এখানে। ওকে, এবারে দেখো তোমার এইখানে হচ্ছে গিয়ে তুমি এই বেসিক ওয়েতে করতে পারো 1 নম্বর। এছাড়া আমি অপশান অ্যাপ্রোচ মেথড শেখাচ্ছি। দেখো কীভাবে, দেখো প্রথমেই বলেছে সংখ্যা দুটো রয়েছে 3:4, তাহলে আমরা অপশানগুলোর মধ্যে দেখে নেবো কোনটা 3:4 হচ্ছে। ঠিক আছে, 24 আর 36। ঠিক আছে, ধরো 4-এ কাটলে 4 6 24, 4 9 36। ঠিক আছে, হ্যাঁ 4 6 24, মানে 4 3-এ যদি 12 দিয়ে কাটি, 12 2-এ 24, 12 3-এ 36, তাহলে এটা 2:3, এটা হচ্ছে না। ঠিক আছে, 3:4 দরকার আমাদের। দেখো এই 26-এর মধ্যে তো 3 নেই, তাহলে এটার কোনো কনসিডারের প্রশ্নই পড়ে না। 28-এর মধ্যে দেখো 3 নেই, মানে আমাদের প্রথমে 3 তো থাকতেই হবে, তাহলে অপশান সিও এর মধ্যে কনসিডারেশনের মধ্যে আসছে না। এবার পড়ে থাকলো আমার একটা, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবার চেক করে দেখে নাও, 9 দিয়ে কাটানো, 9 3-এ 27, 9 4-এ 36, 3:4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান ডি অ্যান্সার। এক্ষেত্রে তুমি বেসিক ওয়েতে করতে পারো, আর আমি যে অপশান অ্যাপ্রোচ মেথড শেখালাম, হ্যাঁ সেটা করতে পারো। ঠিক আছে, আমি বলবো প্রথমে অপশান অ্যাপ্রোচ মেথডটা শিখো, দেখবে অনেক কম সময়ে তোমরা অঙ্কগুলো করতে পারবে। ওকে, সেই জন্য অবভিয়াসলি তোমার বেসিক ক্লিয়ার রাখতেই হবে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। দেখো বলেছি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে যদি প্রস্থ 5 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয়। আমরা বেসিক ওয়েতে করতে যাব কিভাবে, না প্রস্থ যেহেতু 5 মিটার বলেছে, দৈর্ঘ্য হচ্ছে তার দ্বিগুণ বলেছে, তাহলে হচ্ছে কি কত হবে, 2 × 5, এটা হয়ে গেল দৈর্ঘ্য। ঠিক আছে, আর এইটা হলো প্রস্থ। এবার ক্ষেত্রফল আমরা জানি কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এইটা গুণ করে দেবো, যা হবে সেটা অ্যান্সার। তাহলে 2 5 10 5 50, 50 হবে গিয়ে ক্ষেত্রফল। ওকে, তাহলে অপশান এ অ্যান্সার। এবারে একটা জিনিস দেখো, তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা জানি কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রস্থ যেহেতু 5, তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা 5 দ্বারা ডিভিজিবল হবে। হ্যাঁ, শেষে 5 বা 0 থাকতে হবে, যেটা অ্যান্সার হবে। তাহলে একমাত্র দেখো একটা অপশানে শেষে 0 আছে বা 5 আছে, তাহলে একটা অপশানে দেখো 50 আছে, যেটা 5 দ্বারা ডিভিজিবল, বাকিগুলো 5 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে অপশান এ অ্যান্সার। ব্যাস, ঠিক আছে, আমি এই যে লজিকগুলো শেখাচ্ছি, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে বেসিকটা তোমার ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4 বলছে দুটি ট্রেন একই স্থান থেকে ঘন্টায় 40 কিলোমিটার ও 60 কিলোমিটার বেগে একই দিকে রওনা হলো। 3 ঘন্টা
পরে হবে তাদের মধ্যে দূরত্ব কত হবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এটা বেসিক ওয়েতে কীভাবে করব না, প্রথমটা হচ্ছে কি 3 ঘন্টায় যায় কত না 3 × 40, 3 × 4 = 12 মানে 120 কিলোমিটার যায়। দ্বিতীয়টা হচ্ছে 3 ঘন্টায় কত যায় 3 × 60, 6 × 3 = 18 মানে হচ্ছে গিয়ে 180। তাহলে এইটা থেকে এটা বাদ দেবো। ঠিক আছে, 180 থেকে 120 বাদ দিলে তাহলে 60 কিলোমিটার। তাহলে 3 ঘন্টায় তারপরে তাদের মধ্যে দূরত্ব কত না 60 কিলোমিটার, মানে অপশান ডি হবে অ্যান্সার। ঠিক আছে, এটা বেসিক ওয়েতে। এবার এইটা দেখো, তুমি দেখো এ হচ্ছে 1 ঘন্টায় 40 কিলোমিটার যায়, এ হচ্ছে 60 কিলোমিটার যায়। তাহলে মানে 1 ঘন্টায় তাদের মধ্যে কতটা ডিফারেন্স তৈরি হচ্ছে, তোমার হচ্ছে কি 60 মাইনাস হচ্ছে কি 40, 60 - 40 মানে 20। তাহলে 3 ঘন্টায় এরকম কতটা ডিস্টেন্স তৈরি হবে, তাহলে এত × 3, 20 × 3 = 60। ঠিক আছে, তাহলে অপশান ডি অ্যান্সার। এইভাবে ভাবতে পারতে। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 5, বলেছে জলের সঙ্গে দুধ কী অনুপাতে মিশিয়ে বিক্রি করলে এত % লাভ হবে। ঠিক আছে, আচ্ছা সবসময় তোমার এইটা যদি তোমরা মনে রাখতে পারো ভালো। এটার ফ্র্যাকশান মেথড, মানে এটার ফ্র্যাকশান ভ্যালু কত। ঠিক আছে, মানে 16.2৩% ইকুয়াল টু কত, এই ফ্র্যাকশান ভ্যালুটা যদি মনে থাকে তাহলে খুব ইজি। না হলে আমাদের বেসিক ওয়েতে করতে হবে 16 × 3 = 48, 49 = 50, 50 বাই হচ্ছে গিয়ে 3 যেহেতু পার্সেন্টেজ, তাহলে ইন্টু মানে নিচে 100 × 100। ওকে, তাহলে 50 × 1 = 50, 50 × 2 = 100 মানে ইকুয়াল টু 1/6। ওকে, তাহলে এইটার ভ্যালু হচ্ছে গিয়ে 1/6। এবারে দেখো সবসময় মনে রাখবে নিচেরটা হচ্ছে গিয়ে অরিজিনাল ভ্যালু বা হচ্ছে গিয়ে ক্রয় মূল্য বা যেটাতে কিনেছে, বা এখানে কি বলেছে এত জলের সঙ্গে দুধ কী অনুপাতে, মানে নিচেরটা এখানে দুধ। ঠিক আছে, উপরেরটা কি না এত % লাভ, তাহলে এই হচ্ছে কি 1টা হচ্ছে গিয়ে তাদের লাভ। ঠিক আছে, তাহলে এই লাভটা কি যেটা জল যোগ করেছে সেটাই হচ্ছে গিয়ে লাভ। ঠিক আছে, তাহলে জলের সঙ্গে দুধ কী অনুপাতে মেশানো, তাহলে জল হচ্ছে 1 ইউনিট আর হচ্ছে কি দুধ হচ্ছে 6 ইউনিট, তাহলে এই অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, মানে অপশান ডি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 6, বলেছে 5 টাকায় 6টি আম ক্রয় করে 6 টাকায় 5টি আম বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এই টাইপের কোশ্চেন। দেখো ডেটাটা জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে, 5 6 এখানে দেখো 6 5। এই টাইপের কোশ্চেন যদি দেওয়া থাকে তাহলে কি করবে, জাস্ট এইরকম করে লিখবে 5 টাকায় 6টি আম। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 5 রুপিজে হচ্ছে গিয়ে 6টা আম, তারপরে হচ্ছে গিয়ে দেখো 6 রুপিজে তোমার 5টা আম। এবারে কোনাকুনি গুণ করবে, যেদিকে রুপিজ সেই দিকে তীর চিহ্ন দেবে। ওকে, এরকম করে গুণ করবে। এবার দেখো কেনা দামের সঙ্গে গুণ করে যেই প্রোডাক্টটা পাবে, তাহলে 5 × 5 = 25, এই যে 25 পেলাম এটা কি ক্রয় মূল্য, এই যে কেনা দামের সঙ্গে গুণ করে পাচ্ছি, তাহলে সিপি = ধরে নাও 25। ঠিক আছে, আর এই যে 6 × 6 = 36 হচ্ছে, তাহলে এটা হচ্ছে গিয়ে বিক্রি দামের সঙ্গে গুণ করে আমরা গুণফলটা পাচ্ছি, তাহলে এইটা হচ্ছে গিয়ে 36 হচ্ছে গিয়ে এসপি হয়ে গেল। তাহলে তুমি ক্রয় মূল্য পেয়ে গেলে, বিক্রয় মূল্য পেয়ে গেলে, এবার লাভ বের করতেই পারবে। লাভ কি না হচ্ছে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে হচ্ছে কি 36 - 25, 36 - 25 এটা হচ্ছে গিয়ে লাভ। তাহলে কত লাভ হচ্ছে দেখো, সরি 36, হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে 11। ঠিক আছে, তাহলে লাভ সবসময় কার সাপেক্ষে হয়, ক্রয় মূল্যের সাপেক্ষে, তাহলে 11/25 × 100। ওকে, তাহলে 25 4 × 100, তাহলে ইকুয়াল টু 44% লাভ এখানে। ওকে, তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলেছি বার্ষিক 5% হার সুদে কত টাকা 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 14 টাকা হবে। এটার একটা ফর্মুলা আছে। ঠিক আছে, 2 বছরের ক্ষেত্রে একমাত্র চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের যদি ডিফারেন্স দেওয়া থাকে তাহলে আমরা সামটা মানে হচ্ছে কি আসলটা বের করতে পারবো। তার ফর্মুলা কি না, সাম আসল ইকুয়াল টু কি না ডিফারেন্স, যে ডিফারেন্সটা দেওয়া আছে 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের ডিফারেন্স, সেইটা ইনটু 100 বাই হচ্ছে আর। ঠিক আছে, 100 / r তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে বসিয়ে দাও জাস্ট, ডিফারেন্স আমাদের 14 টাকা দেওয়া আছে। ঠিক আছে, ইনটু হচ্ছে গিয়ে 100 / r, তাহলে 100 আর হচ্ছে গিয়ে 5,
ঠিক আছে, এর হোল স্কোয়ার, ব্যাস এত টাকা। সিম্পলিফাই করো, তাহলে 14 ইন্টু 5 20 100, ঠিক আছে। 20 স্কোয়ার মানে হচ্ছে কি 400, তাহলে 14 4 56 মানে 5600, তাহলে 56 5600 টাকা হচ্ছে কি আসল, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, বলেছে জল জমে বরফ হলে তার আয়তন 10% বাড়ে, বরফ গলে জল হলে তার আয়তন শতকরা কত হ্রাস পাবে, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমে জল ধরো সাপোজ 100 ইউনিট ছিল, ঠিক আছে, সেইটা 10% বেড়ে গেল, কত হলো না 110 হলো, ঠিক আছে। এবার এই 110টাকে 100 করতে কত কমাতে হবে, মানে কত পার্সেন্ট কমাতে হবে, প্রথমে কত কমাতে হবে দেখো, 110 থেকে 10 কমাতে হবে। কার উপর কমাতে হবে, 110-এর উপর 10 কমাতে হবে, তবে গিয়ে 100 হবে। তাহলে হচ্ছে গিয়ে 10 যার সাপেক্ষে সেটা নিচে হচ্ছে 110, ঠিক আছে, ইন্টু 100, ব্যাস এটাকে সিম্পলিফাই করো, এটাই হবে তোমার হ্রাস, মানে শতকরা কত পার্সেন্ট হ্রাস করতে হবে, ঠিক আছে। একটা শূন্য কেটে গেল, 100/11, 11 দিয়ে 11 9 99, তাহলে 9.1 এত হ্রাস পাবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে, তাহলে লাভের শতকরা হার কত, ঠিক আছে। এটা খুব ইজি কোশ্চেন, কিচ্ছু নেই, মানে ক্রয় মূল্য তুমি 5 টাকা ধরে নাও, বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে 6 টাকা, লাভ কত হলো 1 টাকা। কার উপরে লাভ হয় সবসময়, ক্রয় মূল্যের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে যার সাপেক্ষে সেটা নিচে, তাহলে 1/5 ইন্টু 100, ঠিক আছে। তাহলে হচ্ছে 5 20 100 মানে 20%, ঠিক আছে। এবার তোমরা অনেকে ফ্র্যাকশন মেথডটা যদি মনে রাখো, আমার পার্সেন্টেজ বলে একটা ক্লাস আছে, দেখবে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথসের মধ্যে, হ্যাঁ, শতকরা যেটা আছে সেই পার্সেন্টেজ ক্লাসটা দেখে নেবে, তার মধ্যে ডিসকাস করা আছে যে কোনটার ফ্র্যাকশনাল ভ্যালু কত পার্সেন্টেজ, বা কত পার্সেন্টেজ ইকুয়াল টু কত ফ্র্যাকশান হয়, সেইগুলো দেওয়া আছে, সেই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে জাস্ট তোমার 1/5 পাচ্ছ, 1/5 মানে হচ্ছে কি 20%, ঠিক আছে। বা কোথাও ধরো 1/6 আছে, সেটা মনে রাখতে হবে যে 16.23%, ঠিক আছে। এইরকম আর কি 12.5%, 12.1.5%, তাহলে এইটা ইকুয়াল টু 1/8, এইরকম আর কি। ধরো 1/4 দেওয়া আছে, এটা মনে হচ্ছে কি 25%, আরও অনেক কিছু আছে, সেই ক্লাসটা আমি বলবো তোমরা দেখে নিও, ঠিক আছে। তাহলে এখানে না হলে তোমার বেসিক ওয়েতে এইভাবে ভাবতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10, বলেছে কোশ্চেন নাম্বার 10, এটাও খুব ইজি কোশ্চেন, কিচ্ছু নেই, a/this b/this c/this দেওয়া আছে, তাহলে a + b, ধরো ইকুয়াল টু কে ধরার দরকার নেই, আমরা বেসিক ওয়েতে ছোটোবেলায় কী করতাম, কে ধরতাম, এখানে কে ধরার দরকার নেই, কেন কি উপরের দেখো 1 ডিগ্রি, ঠিক আছে, নিচেরটাও 2 ডিগ্রি, মানে হচ্ছে উপরে ধরো a স্কোয়ার, নিচে এরকম কিছু নেই কিন্তু, ঠিক আছে। উপরেরটাও দেখো এক ঘাত সমীকরণ, নিচেরটাও এক ঘাত সমীকরণ, সেই জন্য জাস্ট কে ধরার কোনো দরকার নেই। এর মান 2, বির মান 3, সির মান 5 বসিয়ে দাও, জাস্ট কিচ্ছু নেই। তাহলে এর মান হচ্ছে গিয়ে 2 + 3 + 5 বাই হচ্ছে নিচে হচ্ছে গিয়ে তোমার কি না বি, মানে হচ্ছে গিয়ে 3, তাহলে কত হলো 3 2 5 5 10, 10/3, 10/3 মানে হচ্ছে গিয়ে তোমার কত না হচ্ছে গিয়ে 3 3 9, মানে 3.1 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 11, বলেছে 250 মিটার দীর্ঘ একটি ট্রেন 150 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 40 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত। যখনই ট্রেন একটা কোনো সিগন্যাল পোস্টকে অতিক্রম করে, ট্রেনটা জাস্ট নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে, আর যখনই একটা প্ল্যাটফর্ম বা কিছু এত মিটার ব্রিজকে অতিক্রম করে, তখন কি করে না হচ্ছে গিয়ে তোমার ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য টোটালটা অতিক্রম করতে হয়ে থাকে এতটা, ঠিক আছে। তাহলে এখানে ট্রেনটার দৈর্ঘ্য কত 250 মিটার, ঠিক আছে, আর ব্রিজটার দৈর্ঘ্য কত না 150, সরি ব্রিজ না, এখানে প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। তাহলে টোটাল তাকে কতটা ডিস্টেন্স কভার করতে হবে না 250 + 150, ঠিক আছে। এটা হচ্ছে কি ডিস্টেন্স, বাই হচ্ছে গিয়ে টাইম করলে আমরা স্পিড পেয়ে যাব, ঠিক আছে। বাই হচ্ছে গিয়ে টাইম হচ্ছে গিয়ে 40, তাহলে কত হচ্ছে দেখো, এটা আমরা কি পাবো মিটার পার সেকেন্ডে, কিন্তু অ্যান্সারে দেখো সব কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে,
তাহলে একে তোমাকে ইনটু কত করতে হবে না হচ্ছে গিয়ে 18/5 করতে হবে। ঠিক আছে, কারণ মিটার পার সেকেন্ড থেকে মনে রাখবে, আমি একটা জিনিস বলে দিচ্ছি, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার, এইটাতে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে না ইনটু 18/5। এই 18 আর 5 এই দুটোর মধ্যে ঘোরাফেরা করবে। আর এইটা থেকে এইটা যখন আসবো, কিলোমিটার থেকে মিটারে আসবো, মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যখন আসবো তখন 5/18 গুণ করব। ঠিক আছে, অনেকে এইটা কনফিউজ হয়ে যায়, কোথায় 5/18 কোথায় 18/5 গুণ করব। দেখো মিটার পার সেকেন্ডটা ছোট ইউনিট, ছোট ইউনিট থেকে বড় ইউনিট করার জন্য 5 আর 18-র মধ্যে বড় কে 18, সেই জন্য বড় ইউনিট করার জন্য বড়টা উপরে, 5 আর 18-র মধ্যে বড়টা উপরে, 18টা বড়, সেই জন্য 18/5 গুণ করছি। আবার বড় ইউনিট থেকে ছোট ইউনিটে আসছি, তাহলে সেখানে হচ্ছে কি 5 আর 18-র মধ্যে কে ছোট 5, সেই জন্য 5টা উপরে, ইন্টু 5/18 গুণ হবে। ওকে, এইভাবে মনে রাখো, তাহলে দেখবো খুব আর মনে ভুলবে না। ওকে, তাহলে এটা সিম্পলিফাই করি, 250 আর এদিকে 50 যদি নাও 300, একে 400, 400/40, 400 বাই হচ্ছে গিয়ে 40 ইন্টু হচ্ছে গিয়ে 18 বাই হচ্ছে গিয়ে 5। ওকে, তাহলে 005 4 10 40, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে 5 2 10, তাহলে 18 দিয়ে 36, 36 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গিয়ে তার স্পিড, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। কি বলছে দেখো, 300 টাকা কিলোগ্রাম চায়ের সঙ্গে 250 টাকা কিলোগ্রাম দরের চা কি অনুপাতে মেশালে চায়ের দাম হবে 270 টাকা। এটা আমরা কি করি না ছোটোবেলায়, তারা এক্স কেজি, প্রথম প্রকারের এক্স কেজির সঙ্গে দ্বিতীয় প্রকারের ওয়াই কেজি মেশানো হলো। ঠিক আছে, তাহলে আমরা কি করি না প্রথম প্রকারের এক্স কেজি, তাহলে এক্স ইন্টু 300, এটা হচ্ছে বেসিক ওয়েতে করাচ্ছি, আর প্লাস হচ্ছে কি দ্বিতীয় প্রকারের ওয়াই কেজি, তাহলে ওয়াই ইন্টু 250 ইকুয়াল টু কি দুটো টাইপ টোটাল এক্স প্লাস ওয়াই টোটাল এত কেজি, তার ভ্যালু প্রতিটা দামের মিশ্র চায়ের দাম 270 বলেছে, তাহলে এত ইন্টু 270। এবার সব এক্সগুলো একদিকে আনি, ওয়াইগুলো একদিকে নিয়ে চলে যাই, তাহলে সব এক্সগুলো দেখো এখানে এক্স ইন্টু 300 আর এখানে এক্স ইন্টু 270, তাহলে পড়ে থাকছে কত বাদ দিলে, তাহলে এক্স ইন্টু হচ্ছে গিয়ে 30 ইকুয়াল টু হচ্ছে এখানে দেখো ওয়াই 270 আর এই 250 বাদ চলে যাবে, তাহলে ওয়াই ইন্টু 20 পড়ে থাকছে, তাহলে হচ্ছে কি এক্স ইস টু ওয়াই কত হবে না হচ্ছে 2:3, 2:3 মানে অপশান সি অ্যান্সার। এটা হচ্ছে বেসিক প্রসেস। এবারে এইটাকে না করে আমরা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করব। কিভাবে না প্রথম প্রকারের 300 এদিকে 300 লিখে দিলাম, দেখো 300 কিলোগ্রাম এতটা 300 টাকা পার কিলোগ্রাম, আর এদিকে হচ্ছে কি 250 লিখে দেবে, আর এইটা হচ্ছে কি 270। এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো। ঠিক আছে, যা হবে সেটা হচ্ছে দুই প্রকার চায়ের রেশিও পেয়ে যাবে। ওকে, তাহলে এখানে 270 আর 250-এর ডিফারেন্স কত 20, আর এখানে দেখো ডিফারেন্স কত হচ্ছে 30, ব্যাস এই দুটোকে রেশিও করো, তাহলে ইকুয়াল টু 2:3 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে মিক্সার অ্যালিগেশন বা হচ্ছে গিয়ে লিঙ্ক আপ মেথড বলে এইটাকে। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের বেসিক। ওকে, তাহলে এখানে অপশান সি হলো অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 13। বলেছে বার্ষিক 6.14% হারে কত টাকা দৈনিক সুদ 1 টাকা হয়। ঠিক আছে, দেখো তাহলে এটা আমরা বেসিক আমাদের ফর্মুলা কি আই ইকুয়াল টু তোমার পি আর টি বাই হচ্ছে কি 100 সরল সুদের ক্ষেত্রে যেহেতু কিছু বলার নেই তাহলে সরল সুদ। ওকে, তাহলে দৈনিক সুদ হবে কত 1 টাকা, তাহলে ক্যাপিটাল আইটা 1 ইকুয়াল টু আমরা এটা জানি না আসলটা, তাহলে পিটা পি থাকলো ইন্টু আর হচ্ছে গিয়ে 6.14%, 6 4 24 একে 25/4, তাহলে উপরে 25 নিচে হচ্ছে গিয়ে 4 চলে এলো, ইন্টু টি আমরা কত না দৈনিক বলেছি। ঠিক আছে, এই যে আমরা রেট অফ ইন্টারেস্ট এটা বার্ষিক মানে বছরের ক্ষেত্রে, কিন্তু এটা দৈনিক চেয়েছে। ঠিক আছে, তাহলে তাকে কি করতে হবে না 1 দিন মানে কত বছর, দেখো 1 দিন মানে 365 দিনে 1 বছর হয়। ঠিক আছে, তাহলে 1 দিনকে বছরে কনভার্ট করলে 1/365, 365টা নিচে চলে এলো। ঠিক আছে, 365, আর দেখো তোমার 100টা একটা নিচে থাকে ইন্টু 100, ব্যাস এটাকে সিম্পলিফাই করে পি এর ভ্যালুটা বের করতে পারবে। ঠিক আছে, তাহলে 25 4 100
এবারে তাহলে এখান থেকে তাহলে আমাদের পি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 4 4 16, 16 ইন্টু 365, তাহলে 16কে নামতে রাখো, 16 5 80 0 হাতে 8, 16 6 96 আর 8 8 6 14 4, শেষে দেখো 40 হবে। কোন অপশানে শেষে 40 আছে, একমাত্র অপশান সিতে। ব্যাস এটাই অ্যান্সার, আর সময় নষ্ট করার দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। বলছে একটি ক্লাসে 24 জন ছাত্রের মধ্যে 10 বছরের একজন ছাত্র চলে যাওয়ায় এবং ওই স্থানে একজন নতুন ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রদের গড় বয়স আগের তুলনায় 2 মাস বৃদ্ধি পায়। তাহলে যেহেতু আগের তুলনায় গড় বয়স বৃদ্ধি পেয়েছে, তাহলে যে নতুন ছাত্রটা এসছে তার বয়সটা এই 10 বছরের থেকে বেশি, সেই জন্য তার বেশি বয়সটার থেকে কিছু কিছু করে সবাইকে দিয়েছে, ওই জন্য এভারেজ সবার বেড়ে গেছে। ঠিক আছে, এবার কত সবার দেখো এভারেজ কত, 2 মাস করে বেড়েছে। ঠিক আছে, তাহলে 24 জনের টোটাল কত, তার এমনি যে পুরনো ছাত্র ছিল তার 10 বছর বয়স ছিল। ঠিক আছে, প্লাস এবার এই যে বেড়েছে কতটা, হ্যাঁ সেটাই হচ্ছে গিয়ে তোমার এখানে দেখো 2 মাস করে, তাহলে 24 জনের 24 ইন্টু 2 এত মাস বেড়েছে। ঠিক আছে, তাহলে নতুন ছাত্রের বয়স কত না ইকুয়াল টু পুরনো ছাত্রের বয়স প্লাস এই যেটা বৃদ্ধি। ঠিক আছে, সেটা দেখো এটা মাসে, তাকে একে বছরে কনভার্ট করে নাও। ঠিক আছে, তাহলে কাটাকাটি করো, 12 দিয়ে আমরা মাসকে 12 মাসে 1 বছর, সেই জন্য 12 দিয়ে ভাগ করে দিলাম মাসটাকে, তাহলে 12 2 24, তাহলে ইকুয়াল টু 14 ইয়ার্স। তাহলে নতুন যে ছাত্র এসেছিল তার বয়স হচ্ছে গিয়ে 14 বছর, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। দেখো কি বলেছে একটি পণ্যবাহী রেলগাড়ি 72 কিলোমিটার প্রতি ঘন্টায় 250 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 26 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটি কত মিটার লম্বা? তাহলে আমরা কি করব না 26 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করে সেটা বের করে নেব। সেখান থেকে হচ্ছে কি প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য যেটা সেটা বাদ দিয়ে দেবো, তাহলে ট্রেনের লম্বাটা পেয়ে যাব, ট্রেনটা কত মিটার লম্বা। ঠিক আছে, কারণ কি প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি ট্রেনটা তার দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য টোটালটা অতিক্রম করে, তাহলে 26 সেকেন্ডে সেটা কভার করে। তাহলে 26 সেকেন্ডে কতটা যায় বের করে নিই, তাহলে স্পিড ইন্টু টাইম করলে আমরা ডিস্টেন্স পেয়ে যাব। স্পিড কত না 72, এটা কি কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব। কত গুণ করে না 5/18 গুণ করে। ওকে, কারণ কি ছোটো ইউনিটে যাচ্ছি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে, এটা হয়ে গেল স্পিড ইন্টু হচ্ছে গিয়ে টাইম, মানে হচ্ছে গিয়ে 26। ব্যাস, তাহলে হচ্ছে গিয়ে 18 4 72 4 5 20, 20 ইন্টু 26 মানে হচ্ছে গিয়ে 26 দিয়ে 52 মানে 520। তাহলে 26 সেকেন্ডে এত মিটার যায়। সেখান থেকে হচ্ছে গিয়ে তোমার কি না হচ্ছে ট্রেনটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 250 বাদ দিয়ে দাও, 250 বাদ দিয়ে দিলে তাহলে পড়ে থাকলো কত না হচ্ছে গিয়ে 270। তাহলে 270টা হবে কি না ট্রেনটার লম্বা, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 16 বলেছে একটি নৌকার গতিবেগ স্থির জলে ঘন্টায় 13 কিলোমিটার। যদি স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ ঘন্টায় 4 কিলোমিটার হয়, তাহলে স্রোতের অনুকূলে 88 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? ঠিক আছে, আচ্ছা আমরা আপ স্টিম রেট বা ডাউন স্টিম রেট, হ্যাঁ এখানে ধরো আমার এখানে কি দেওয়া আছে নৌকার স্থির জলে গতিবেগ, আমরা ধরে নিই, আমরা একটা ফর্মুলা বলে দিই তোমাদেরকে, ডাউন স্টিম রেট মানে স্রোতের অনুকূলে গতিবেগ কি না এক্স প্লাস ওয়াই। এক্সটা হচ্ছে কি স্থির জলে নৌকার গতিবেগ আর ওয়াইটা হচ্ছে স্রোতের বেগ। আর আপ স্টিম রেট কি না সেটা হচ্ছে গিয়ে তোমার এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা আপ স্টিম রেট মানে স্রোতের প্রতিকূলে গতিবেগ, তাহলে এক্স মাইনাস ওয়াই, এখানে দেখো এক্স মাইনাস ওয়াইটা দেওয়া আছে কত না 4। ঠিক আছে, আমাদের দরকার এক্স প্লাস ওয়াইটা। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই বের করব। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে দেখো এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু মানে হচ্ছে গিয়ে 13 মাইনাস ওয়াই ইকুয়াল টু তোমার 4 দেওয়া আছে, তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু কত পেয়ে গেলাম 9। ওকে, তাহলে ডাউন স্ট্রিম রেট আমরা এখান থেকে পেয়ে যাব কত না হচ্ছে গিয়ে তোমার কত 13 প্লাস হচ্ছে গিয়ে 9, 9 12 মানে 22 পেয়ে গেলাম স্রোতের অনুকূলে গতিবেগ। এবার ডিস্টেন্স কত না 88 কিলোমিটার কভার করতে হবে, তাহলে ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে স্পিড, তাহলে হচ্ছে গিয়ে 22 4 88, তাহলে 4 ঘন্টা লাগবে স্রোতের অনুকূলে 88 কিলোমিটার যেতে, মানে অপশান বি অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। দেখো কি বলেছে, বলেছে একদিবসীয় ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে রান রেট ছিল 3.5। 285 রানে লক্ষ্যমাত্রা পূরণ করতে বাকি 40 ওভারে কত রান রেট হবে? ঠিক আছে, তাহলে প্রথম 10 ওভারে কত রান তুলেছে দেখো, 10 ইন্টু 3.5 মানে হচ্ছে কি তোমার 35 রান। ঠিক আছে, তাহলে টোটাল তাকে তুলতে হবে তাদেরকে 285 রান। তাহলে তুমি 285 থেকে কত এই 35টা বাদ দিয়ে দাও, যেটা পড়ে থাকবে সেটা তাদের 40 ওভারে তুলতে হবে, মানে 40 করে দাও, তাহলে হচ্ছে কি রিকোয়ার্ড রান রেট পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার এদিকে 0 আর এদিকে হচ্ছে 5 আর এদিকে 2, তাহলে হচ্ছে কি 40, 0 0 কাটলো, তাহলে 4 দিয়ে 4 6 24, 4 1 0, 4 1 2 8, 4 5 20, তাহলে 6.25 হচ্ছে গিয়ে রান রেট। তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 18 বলেছে, দেখো জাস্ট একটা ফর্মুলা মতো দেওয়া আছে এখানে। ঠিক আছে, এইটা দেখো দুটো 0.75 গুণফল, তারপরে দেখো শেষেরটা আবার 0.25 দুটোর গুণফল, তাহলে এইটাকে আমরা এ স্কোয়ার ভাবতে পারি, এটাকে বি স্কোয়ার ভাবতে পারি। আর এইটা দেখো এখানে এ আছে, এখানে বি আছে, আবার 2 আছে, তাহলে এইরকম ফর্মুলা পড়ে যাচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে মানে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার এরকম পড়ে যাচ্ছে। তাহলে এ মানে হচ্ছে গিয়ে 0.75 আর হচ্ছে গিয়ে তোমার বি হচ্ছে 0.25, মানে যোগ করলে কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে 1 স্কোয়ার মানে হচ্ছে 1 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। বলেছে একটি সাইকেল বিকে 15% লাভে, আবার বি ওই সাইকেলটি সিকে 20% লাভে বিক্রয় করে, তবে সাইকেলটির মোট প্রকৃত লাভ কত? ঠিক আছে, এইখানে দেখো জাস্ট সাকসেসিভ ইনক্রিজের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, এখানে চলে আসবে। ঠিক আছে, প্রথমে এ হচ্ছে 15% লাভ করেছে, তারপরে আবার যা হয়েছে তার উপরে আবার 20% লাভ হয়েছে, তাহলে মোটের উপর কত পার্সেন্ট লাভ হয়েছে না 15 প্লাস 20 প্লাস 15 ইন্টু 20 বাই হচ্ছে গিয়ে 100, ব্যাস ইকুয়াল টু কত হয় যা হবে সেটা অ্যান্সার। তাহলে এইখানে কত হচ্ছে 20 আর 15 হচ্ছে 35, আর এখানে হচ্ছে গিয়ে 0 0 2 5 10 আর 5 3 15, ঠিক আছে, 35 আর 3 38, তাহলে 38% হচ্ছে মোট লাভ, মানে অপশান সি অ্যান্সার। ঠিক আছে, এইটা করতে পারো। আদারওয়াইজ আর একটা প্রসেস আছে, ধরো প্রথমে তার 100 ইউনিট ছিল, ঠিক আছে, প্রথমে 15% লাভ হয়েছে, ঠিক আছে, তাহলে সেটা কত হয়েছে বিক্রয় মূল্য 115 বাই হচ্ছে কি 100 হয়ে গেছে, পরে আবার 20% লাভ হয়েছে, তাহলে এর উপরেই আবার 120 বাই 100 হয়ে গেছে। ঠিক আছে, ব্যাস এটাকে সিম্পলিফাই করো, কত দাঁড়াচ্ছে দেখো। ঠিক আছে, তাহলে একটা 100 কেটে গেল, তারপরে হচ্ছে কি একটা শূন্য কাটলো, 5 কাটো, 5 2 10, 5 2 10, 5 3 15, তারপরে হচ্ছে গিয়ে 2 কাটো, 2 6 12, তাহলে কত হচ্ছে 6 3 18 8, আর হচ্ছে কি 6 2 12 1 13, তাহলে 138, যেটা আমার 100 ছিল সেটা বেড়ে হয়েছে 138, তাহলে হচ্ছে কি তোমার 38 বেড়েছে, তাহলে 100-এর উপর যেটা বেড়েছে সেটাই হচ্ছে কি পার্সেন্টেজ বেড়েছে, বা সেটাই হচ্ছে লাভ হয়েছে, মানে 38% লাভ এখানে। ওকে, অপশান সি। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 20, কী বলেছে দেখো, বলছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে? ঠিক আছে, তারও 12টার সিপি, তাহলে হচ্ছে কি 12 ইন্টু সিপি, ঠিক আছে, 12টার সিপি ইকুয়াল টু হচ্ছে কি 8টার এসপি, তাহলে 8 ইন্টু এসপি। ঠিক আছে, তাহলে এখান থেকে সিপি ইস টু এসপি পেয়ে যাব। সিপি ইস টু এসপি কত হচ্ছে, আগে কাটাকাটি করে নিই, 4 2 8, 4 3 12, তাহলে হচ্ছে সিপি ইস টু এসপি দেখো 2:3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 2 টাকা যদি তোমার ক্রয় মূল্য হয়, 3 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, লাভ কত হচ্ছে 1 টাকা, কার উপরে লাভ ক্রয় মূল্যের উপর, তাহলে 1/2 ইন্টু 100, মানে হচ্ছে কি তোমার 50% লাভ। ওকে, মানে অপশান ডি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 21, বলেছে বাস ভাড়া 30% বৃদ্ধি পেল কিন্তু যাত্রী সংখ্যা 30% হ্রাস পেল, তাহলে ফলে বাসের আয় শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? মনে রাখবে কোনো জিনিস X% ইনক্রিজ আবার X% ডিক্রিজ। ঠিক আছে, তাহলে মোটের উপর কি হয় না সব সময় কি হয় ডিক্রিজ হয়,
কত পটটা ডিক্রিজ হয় না এক্স স্কোয়ার বাই 100% এত পার্সেন্ট ডিক্রিজ হয়, মনে রাখবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 30% বাস ভাড়া বৃদ্ধি পেল, তাতে 30% যাত্রী সংখ্যা হ্রাস পেল, তাহলে মোটের উপর কি হলো না হচ্ছে গিয়ে 30 স্কোয়ার বাই হচ্ছে গিয়ে 100, মানে হচ্ছে গিয়ে 900 বাই 100, মানে 9% ডিক্রিজ করলো হচ্ছে গিয়ে আয়। মানে অপশান এ হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 22। দেখো বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এটা কি করব, বেসিক ওয়েতে করতে গেলে জাস্ট এদের এলসিএম বের করব, সেটাই হবে অ্যান্সার। তাহলে এলসিএম বের করি 12, 16 আর হচ্ছে গিয়ে 20। ওকে, তাহলে হচ্ছে কি ধরো 4 কাটি, 4 3 12, 4 4 16, 4 5 20। আর কিছুতে যাবে না, তাহলে 4 3 12, 4 48 বা এইভাবে গুণ করে যেটা মুখে মুখে হয়ে যাবে। দেখো 4 5 20, ঠিক আছে, 20 4 80, 80 ইন্টু 3 8 3 24, 240, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এবারে দেখো তোমার এবার লজিক দিয়ে আমি বোঝাচ্ছি, অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করছি। দেখো তার জন্য তোমাকে বেসিক অবভিয়াসলি জানতে হবে। দেখো সবসময় মনে রাখবে এলসিএম যদি ধরো দুটো বা তার একাধিক সংখ্যার এলসিএম দেওয়া থাকে, সেই এলসিএমটা প্রতিটা সংখ্যা দ্বারা ডিভিজিবল হতেই হবে, এটা নিয়ম। ঠিক আছে, কারণ কি দেখো, ধরো সাপোজ আমি ধরে নিলাম গসাগু ধরো সাপোজ 5, ঠিক আছে, ধরো 3টে সংখ্যা দেওয়া আছে, তাদের গসাগু হচ্ছে 5। তাহলে সংখ্যাগুলো আমরা এরকম ধরতে পারি 5x 5y আর হচ্ছে গিয়ে 5z। ঠিক আছে, তাহলে এদের এলসিএম কত হবে 5xyz। দেখো এই যে এলসিএম বেরোলো তাকে অবভিয়াসলি প্রতিটা সংখ্যা দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, প্রতিটা সংখ্যা যে কোনোটা নেবে না কেন তাকে ডিভিজিবল হতেই হবে, এটাই নিয়ম। মানে এলসিএমকে প্রতিটা সংখ্যা দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এইখানে দেখো তোমার 3টে সংখ্যা কী কী দেওয়া আছে 12 16 20। ওকে, তাহলে আমার এলসিএমটা কি প্রতিটা দ্বারা ডিভিজিবল হতে হবে। প্রথমে দেখবে এই যে 20 মানে শেষে শূন্য আছে, তাহলে 10 দিয়ে ডিভিজিবল সেই সংখ্যা হবে যার শেষে অবভিয়াসলি শূন্য থাকতেই হবে। তাহলে একমাত্র অপশান ডিতে আছে, ব্যাস এটাই অ্যান্সার। কেউ এইটা না করে বেসিক ওয়েতে সে যদি এইটা ভাবতো যে লসাগুটা সংখ্যাগুলো দ্বারা ডিভিজিবল, যেহেতু 20 দ্বারা ডিভিজিবল হতে হবে, তাহলে একমাত্র অপশান ডি অ্যান্সার। ব্যাস তার ওইটুকু ভাবতে কত সময় লাগবে, ফ্র্যাকশন অফ সেকেন্ড। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। বলেছে একটি দ্রব্য 15 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, 8% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে 15 টাকায় কি 10% ক্ষতি হয়েছে, মানে কি অ্যাকচুয়ালি এসপি কত 90%, তাহলে সেই 90%-এর ভ্যালু দেওয়া আছে তোমার 15 টাকা। ঠিক আছে, 90%-এর ভ্যালু দেওয়া আছে 15 টাকা। তোমার চেয়েছে কি না 8% লাভ, মানে তোমার বের করতে হবে 108%-এর ভ্যালু। তাহলে 108%-এর ভ্যালু কত, সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এইটা থেকে এইটা কি করে আসছে দেখো, 90কে তুমি যদি 6 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, 15 6 90 15 হচ্ছে, তাহলে একেও তুমি 6 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে 6 দিয়ে ভাগ করলে 6 একে 6 আছে, 6 6 6 36 6 7 বিয়ালে 6 8 48, তাহলে 18 টাকা। তাহলে 8% লাভ করতে হলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে 18 টাকায়, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 24। বলছে দিস এই সংখ্যাটিতে মৌলিক উৎপাদকের সংখ্যা কটি। ঠিক আছে, আচ্ছা দেখো 6 মৌলিক উৎপাদক মানে হচ্ছে কি 2 3 5 7 এইরকম মৌলিক সংখ্যার প্রোডাক্ট হিসাবে প্রতিটাকে এক্সপ্রেস করতে হবে। এক্সপ্রেস করার পরে তারপরে তোমাকে দেখতে হবে কতগুলো ফ্যাক্টর হচ্ছে। ওকে, আচ্ছা 6কে আমরা কি লিখতে পারি, 6কে আমরা 2 × 3 করতে পারি, 2 × 3। ঠিক আছে, তাহলে তার জন্য হচ্ছে কি দেখো প্রতিটার আবার পাওয়ার 10 হয়ে যাবে, এর হচ্ছে কি 10। আচ্ছা এইভাবে করবো না, অনেক বেশি সময় চলে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 6কে লিখতে পারি 2 × 3। ঠিক আছে, হোল টু দি পাওয়ার 10 আছে এত, ইন্টু 7। দেখো 7 × 1 সেটার দরকার নেই, 1 দরকার নেই, তাহলে এটা 7কে আর ভাঙা যাবে না, তাহলে 7 × 17ই থাক। 11 একেও তো আর ভাঙানো যাবে না, তাহলে এখানে হচ্ছে কি 27। তাহলে টোটাল আমার প্রাইম ফ্যাক্টর কত হচ্ছে এখানে 2টো। ঠিক আছে, 2 আর 3 দুটো, এটাও 10টা এটাও 10টা, তাহলে এখানে 2 × 10 প্লাস হচ্ছে এখানে হচ্ছে 7 কটা আছে 17টা, আর এখানে 11 কটা আছে 27টা। ব্যাস এটা যোগ করা হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস পেয়ে যাবে।
ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে 10 দুয়ে 20, 20 আর হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে 27, কত 47, 47-এর সঙ্গে 10 যোগ করো, কত হচ্ছে 57, 57-এর সঙ্গে 7, 7 7 14, মানে 64 হবে গিয়ে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার, দেখো এইখানে আরও তাড়াতাড়ি এই যোগটাকে করতে আমার তো সময় লাগলো, এই যোগটাও সময় লাগবে না। দেখো তোমার এখানে ইউনিট ডিজিট কত 20, তাহলে ইউনিট ডিজিট 7 7 14, একমাত্র ইউনিট ডিজিট দেখো 4 কোনটায় আছে, একমাত্র একটা অপশানে ছিল, ব্যাস ওটাই অ্যান্সার, পুরোটা যোগ করার দরকারই পড়তো না। তাহলে এই যে জিনিসগুলো, হ্যাঁ, কোথাও ধরো অপশান এলিমিনেশন মেথড, কোথাও হচ্ছে গিয়ে তোমার এই যে ইউনিট ডিজিট অ্যাপ্লাই, ঠিক আছে। আবার কিছু কিছু জায়গায় দেখবে বড় বড় গুণ ভাগের ক্ষেত্রে আমি দেখবো ডিজিটাল সাম দিয়ে করাই। সেই জন্য আমি বলবো এই সব জিনিসগুলো তোমাকে শিখতে হবে, তবে গিয়ে পরীক্ষা হলে খুব কম সময়ের মধ্যে আমাদের এতগুলো কোশ্চেন সলভ করে আসতে হবে, যেহেতু সেই জন্য এইগুলো শেখাটা খুব জরুরি। ওকে, সেই জন্য আমি বলবো আমার এই সিশান একাডেমি ইউটিউব চ্যানেলটা তোমরা রেগুলারলি ফলো করো, ঠিক আছে। অনেক কিছু শিখতে পারবে, এই টাইম ম্যানেজমেন্ট কী করে করতে হয় পরীক্ষা হলে, মানে কত কম সময়ে সলভ করা যায় সেইগুলো শেখাবো উইথ বেসিক, ঠিক আছে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে 2 টু দি পাওয়ার 50 এর দ্বিগুণ কত হবে। তাহলে একে আমরা 2 গুণ 2 ইন্টু 2 টু দি পাওয়ার 50, ঠিক আছে, ইকুয়াল টু, এবার 2 এর পাওয়ার এখানে কত 1, তাহলে আমরা কি যখনই গুণ হয় এই বেসটা যদি সেম, এখানে 2 এখানে 2, তাহলে পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 50 প্লাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 51 হবে গিয়ে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই টাইপের রেগুলার প্র্যাকটিস ভিডিও বা ডেইলি প্র্যাকটিস সেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখো একটা লাইক একটা কমেন্ট করলে আমারও ভালো লাগে, নেক্সট ক্লাস বা নেক্সট এইরকম টাইপের তোমাদের জন্য প্র্যাকটিস সেট বা বিভিন্ন ভালো ভালো ক্লাস নিয়ে আসার জন্য আমিও মোটিভেট হই, ঠিক আছে। সেই জন্য আশা করব তোমরা একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, ভালো থাকবে, বাই।